আপনারা শুনছেন হরর স্টোরি উইথ চঞ্চল। কাল্পনিক ভূতের অসাধারণ সমস্ত কাহিনী। ভূত যখন কথা বলে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আরেকটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গভীর রাতের ট্রেন। জ্যোৎস্নারাত্রি, শীতের কুয়াশায় রেশমি ওড়নায় ঢাকা চাঁদের আলোকে বেশ ম্লান লাগছে এই গভীর রাত্রে। দূর থেকে স্টেশনের ঘড়িতে ঢং ঢং শব্দে 12টা বাজলো। ট্রেন আসতে দেরি আছে। চারিদিকে জমাট নির্জনতা। একা হাঁটছি। দু একটা রাত জাগা পাখির ডানা ঝাপটানোর শব্দ বা শেয়াল অথবা অন্য কোনো জন্তুর পায়ের শব্দ মাঝে মাঝে কানে আসছিল। যদিও আমি চোর ডাকাত বা ওই ধরনের লোকদের ছাড়া আর অন্য কাউকে ভয় করি না, এমনকি ভূত প্রেতেও বিশ্বাস করি না, তবুও যেন মাঝে মাঝে গা চমচম করছিল কোনো অজানা কারণে। কানে ভেসে এলো কে যেন বলছে, হাট যা বেটি, হাট যা। এই গলা তো আমার চেনা, কতদিনের পরিচিত, তবে মনে করতে পারছি না কার এই গলা হতে পারে। রাস্তার দুধারের বড় বড় গাছগুলোকে ঝাঁকড়া চুল দৈত্যের মতো দাঁড়িয়ে থাকতে দেখলাম। তারা যেন ভয়ে নিশ্চুপ। অস্পষ্ট চাঁদের আলোয় দেখা যাচ্ছে 20-21 বছরের একজন মেয়ে দূর থেকে আবার আমার দিকে দৌড়ে আসছে। পেছন থেকে একজন লোক হাট যা বলতে বলতে তাকে শান্ত করার চেষ্টা করছে। তাদের সামনে আর একজন লোক দ্রুত দৌড়ে তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। সামনের লোকটি আমাকে পেছনে ফেলে এগিয়ে গেল। মেয়েটি ও পেছনের লোকটি যেন হাওয়ায় বেলুনের মতো ভাসতে ভাসতে আমার কাছে কাছে এসে গেল। লোকটি হঠাৎ থমকে দাঁড়ালো, তারপর বলল, স্যার নমস্তে। লোকটির মুখের দিকে তাকিয়ে আমি ভয় পেয়ে গেলাম। ভয় আমার গলা শুকিয়ে যাচ্ছে। এ তো সত্যনারায়ণ, একসময় রেলের ফায়ারম্যান ছিল। আমি তখন রেলের একজন পদস্থ কর্মকর্তা। একদিন দুপুরের দিকে সে আমার অফিসে এসে এলো। আমি তখন ভীষণ কাজে ব্যস্ত ছিলাম। সে আমাকে বলল, স্যার ইস মাহিনা মে তালাব নেহি মিলা। আমি বললাম, কাজ করেননি, বেতন দেবো কী করে? সে বলল, মেরা ঘর বিহার মে হ্যাঁ, ঘর গিয়া থা, লড়কা কা बीमार हुआ, कुछ दिन बाद लड़का मर गया, বহু কা দিমাগ ভি বিগড় গিয়া। এই কথা শুনে মনটা দুঃখে ভরে গেল। তার বেতনের ব্যবস্থা করে দিলাম। সত্যনারায়ণ পরেছিল খাকি রঙের হাফ প্যান্ট ও নীল রঙের হাফ স্যান্ট জামা। রেলের লাইন স্টাফেরা এ ধরনের পোশাক পরে ডিউটি করে। বুঝতে পারলাম কাজ করতে করতে সে অফিস এসেছে। সে বেতন নিয়ে চলে গেল। ট্রেন স্যান্টিংয়ের সময় এক প্রকার হুকের সাহায্যে ইঞ্জিনের সেই বগিগুলোকে সংযুক্ত করা হয়। ওই দিন রাত্রে সত্যনারায়ণ রেল লাইনের পাশে দাঁড়িয়ে যখন কাজ করছিলেন, হঠাৎ একটি ট্রেন ওই লাইনে চলে এসে সজোরে দাঁড়িয়ে থাকা ট্রেনকে ধাক্কা মারে। বহু যাত্রী হতাহত হলেন, অনেক রেল কর্মচারীও মারা গেলেন। পরদিন খবর পেলাম এই দুর্ঘটনায় সত্যনারায়ণ মারা গেছেন। মনে হলো ছেলের মৃত্যু ও বইয়ের মাথার গণ্ডগোল, এসব কথা ভাবতে গিয়ে হয়তো তার খেয়াল ছিল না যে অন্য একটি ট্রেন এসে গেছে, তাই দুর্ঘটনা থেকে তিনি নিজেকে বাঁচানোর সুযোগ পাননি। কিন্তু এখন তো দেখছি তিনি মারা যায়নি। তার পরনে এখনও সেই পোশাক, যেমন পোশাক পরে তিনি শেষবারের মতো এসেছিলেন আমার অফিসে বেতন আনতে। মেয়েটি পরেছে রঙিন সালোয়ার কামিজ। আমি ভাবছি সত্যনারায়ণকে কিছু জিজ্ঞাসা করবো কিনা। মেয়েটি ও সত্যনারায়ণ কোথায় যেন চলে গেল, তাদের আর দেখতে পেলাম না। স্টেশনে পৌঁছালাম। গাড়ি আসতে দেরি আছে। বিশেষ করে রাত্রে এই স্টেশন তেমনই যাত্রী ওঠানামা করে না। স্টেশন ফাঁকা। স্টেশনের শেষ প্রান্তে একজন লোক বেঞ্চের ওপর বসে আছে। তার মাথায় পরা কালো রঙের মানকি টুপি, সারা শরীরে ঢাকা কালো রঙের লং কোট। এ ধরনের কোট সাধারণত রেলের ড্রাইভাররা শীতের রাতে ট্রেন চলাচলের সময় ব্যবহার করেন। আমি এগিয়ে গেলাম লোকটির কাছে আলাপ করার জন্য। মাফলারে তার মুখ ঢাকা। ভাবলাম হয়তো ভীষণ শীতে সে বাধ্য হয়েছে এরূপ পোশাক পরতে। আমাকে দেখে সে বলে, স্যার চিনতে পেরেছেন? আমি রামপ্রসাদ, ট্রেনের ড্রাইভার ছিলাম। ওই স্টেশনে একবার ভয়াবহ দুর্ঘটনা ঘটলো। আমি সেই ট্রেনে তখন ডিউটি করছিলাম। দুর্ঘটনার অপরাধে আপনি আমাকে চাকরি থেকে বরখাস্ত করলেন। কিছু সময় চিন্তা করে আমি বললাম, সে তো অনেক বছর আগেকার কথা। রামপ্রসাদ বলল, ট্রেন আসতে দেরি আছে, আমি কাছেই থাকি, আমার বাড়িতে চলুন, 1 কাপ চা খেয়ে আসবেন। ট্রেন আসার আগে আমি আবার আপনাকে স্টেশনে পৌঁছে দেব।
আমি প্রথমে রাজি হলাম না, তারপর তার সঙ্গে যেতে। কিন্তু সৎনারায়ণের বেঁচে থাকার গোপন রহস্য জানার আগ্রহ আমাকে বাধ্য করলো তার সঙ্গে যেতে। রাস্তার দুধারে ঘন ঝোপ, পাশ দিয়ে বয়ে যাচ্ছে প্রশস্ত নদী। মনে হলো কে যেন আমাকে পেছন থেকে অনুসরণ করছে, তার পায়ের শব্দ আমি শুনতে পাচ্ছি। একটি ভগ্ন বাড়ির সামনে গিয়ে যখন উপস্থিত হলাম, বাড়ির পলেস্তারা খসে পড়েছে, ইটগুলো যেন আমাকে দেখে দাঁত বের করে অট্টহাস্য করছে। দু একটা পেঁচা বিকট সুরে শব্দ করতে করতে আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। রামপ্রসাদ কাঠের নড়বড়ে সিঁড়ি বেয়ে দোতলার দিকে অগ্রসর হতে লাগলো। সে আমাকে ইঙ্গিতে দোতলায় চলে আসতে বলল। সারা ঘর জুড়ে ভৌতিক পরিবেশ। একটি ছোট্ট ঘরে রামপ্রসাদ ও আমি প্রবেশ করলাম। ঘরের এক কোণে জ্বলছে একটি হ্যারিকেন, কাঁচের ওপর কালি জমে স্পষ্ট আলো সারা ঘরে। ঘরের আসবাবপত্র বলতে রয়েছে কাঠের একটা চৌকি, তার উপর বিছানা পাতা। মেঝে ছড়ানো আছে কিছু বাসনপত্র, একটি কেরোসিনের স্টোভ এবং একটি কাঠের টুল। আমি টুলের ওপর বসলাম। রামপ্রসাদ স্টোভ জেলে চা বানাতে বানাতে বলল, স্যার আপনি আসবেন এ কথা ভাবতে পারিনি। আমি বললাম, না স্যার, কী আছে, আপনার বউ ছেলেমেয়েরা কোথায়? সে কিছু সময় নিশ্চুপ থেকে বলল, যে ট্রেন দুর্ঘটনায় আমার চাকরি গেল সেই ট্রেনে আমার একমাত্র মেয়ে ছিল, তার নাম রুমকি। সে মামার বাড়ি যাবে বলে ট্রেনে চেপেছিল। অভিশপ্ত রাক্ষসী ট্রেন আমার মেয়ের প্রাণটা কেড়ে নিল। দুর্বৃত্তরা স্বয়ংক্রিয় সিগন্যাল পাল্টে দিয়েছিল, যার ফলে ভুল করে দুটি ট্রেন একই লাইনে চলে আসে এবং ট্রেন দুর্ঘটনায় সংঘর্ষে আগুন জ্বলে ওঠে। আমার বা অন্য ট্রেনের ড্রাইভারের কোনো দোষ ছিল না, কিন্তু আমার মেয়ে রুমকির আজও ধারণা আমার ভুলে সেই ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। আজকের দিনটি ছিল সেই অ্যাক্সিডেন্টের দিন। 10 বছর আগে এমন দিন রাত ঠিক 12টার সময় সেই ঘটেছিল দুর্ঘটনাটি। যে পথ দিয়ে হেঁটে আপনি স্টেশনে এলেন, সেই পথের ধারে শ্মশানে রুমকির মৃতদেহ আগুনে পুড়ে নিশ্চিহ্ন হয়ে যায়। ফায়ারম্যান সৎনারায়ণের মৃতদেহ ওই শ্মশানে দাহ করা হয়। প্রতি বছর ওই দুর্ঘটনার দিন রাত্রি 12টার সময় ওই শ্মশানের কাছে উপস্থিত হয় আমি, আদরের রুমকি দু চোখ ভরে দেখার জন্য। বছরের এই একটি দিন তাকে ঠিক রাত 12টার সময় শ্মশানের পাশে ঘুরে বেড়াতে দেখা যায়। আজ সে আমাকে দূর থেকে দেখে অভিযোগের সুরে ও দুঃখে কাঁদছিল। সে যে বেঁচে নেই এ তার প্রেতাত্মা, আমি তা ভুলে গেছিলাম। যেই তাকে আদর করতে গেলাম, সে আমাকে তেড়ে এলো। সৎনারায়ণ জানতো আমার ভুলে দুর্ঘটনা ঘটেনি, তাই সে ক্রুদ্ধ রুমকিকে আশ্বস্ত করার চেষ্টা করছিল। রামপ্রসাদ চা প্রস্তুত করে 1 কাপ চা আমার দিকে এগিয়ে দিল। অসাবধানবশত তার মুখের ওপর জড়ানো মামলাটা খুলে মেঝের ওপর পড়ে গেল। আমি ভয়ে চেঁচিয়ে উঠলাম, রামপ্রসাদ, তাহলে তুমি কি? রামপ্রসাদ একটু দূরে সরে গেল। তার চোখ দুটো জল জল করছে, যেন আগুনের ফুলকি বের হয়ে আসছে। তার চোয়াল ঝুলে পড়েছে, দাঁত বেরিয়ে আসছে। মুখের যেখানে সেখানে মাংস কুবলানো, কি বিভৎস তাকে দেখতে। ট্রেন দুর্ঘটনায় রামপ্রসাদের শরীরের এই অবস্থা না, সে জ্যান্ত ভূত। শুনেছি রাম নাম উচ্চারণ করলে ভূত কাছে আসতে সাহস পায় না। রামপ্রসাদের নামের প্রথমে রাম শব্দ আছে, তার নাম উচ্চারণ করা সে কি ভয়ে দূরে সরে গেল? এসব প্রশ্ন বারবার আমাকে আক্রমণ করতে লাগলো। দপদপ করে জ্বলন্ত হারিকেনের আলো সারা ঘরে কাঁপছে। সৎনারায়ণ, রুমকি, ওদের মুখ ভেসে উঠল পলেস্তরা খসা ঘরের অমরসুন দেয়ালে। ভয়ে কাঁপতে কাঁপতে সিঁড়ি বেয়ে দোতলা থেকে নিচে নেমে এলাম। ধন্যবাদ। আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।